TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রেহান। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী অঙ্গীকার থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। এনবিসি নিউজকে তিনি বলেছেন, ড্রিমারদের বৈধ করার ব্যাপারে তিনি ডেমোক্র্যাটদের সাথে কাজ করবেন। গর্ভপাত সেবা বা পিল তিনি নিষিদ্ধ করবেন না। ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলকে বহিষ্কার করবেন না। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেবেন না তিনি। তবে একই সাক্ষাৎকারে তিনি বলেছেন, জানুয়ারি 6 কমিটির সদস্যদের কারাগারে যাওয়া উচিত। এদিকে সিরিয়ার আপডেট আমরা জানতে পেরেছি। জঙ্গি সংগঠন আইসিস আসাদ সরকারের পতনের সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। সোমবার জাপানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান। এ সময় অস্টিন মন্তব্য করেন যে দ্রুততার সঙ্গে সিরিয়ার বিদ্রোহীরা বিজয় অর্জন করেছে তা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে বিস্মিত করেছে। হ্যাঁ, স্বাভাবিক বটেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ঢাকায় বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনীতিকরা। বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তর করার অনুরোধ জানিয়েছেন। ইইউ রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনূস। একই দিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেছেন। বিক্রম মিশ্রি বলেছেন, অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে সকল বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামনের সারিতেই আছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের ন্যারেটিভ বা বয়ান এবং ভারত সরকারের ধারণা ভিন্ন বলে উল্লেখ করেন মিস্ত্রি। ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে, সে বিষয়ে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছে বাংলাদেশ। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর মনির মোস্তফা আলী, প্রফেসর, ইংলিশ অ্যান্ড চেয়ার, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই সিরিয়া প্রশ্নে আলোচনা করতে চাই। সিরিয়া, আমরা এর মধ্যে জেনেছি যে সিরিয়া থেকে পালিয়ে গিয়ে বাশার আল আসাদ মস্কোতে আশ্রয় নিয়েছেন, রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। সে দেশের সদ্য সাবেক হওয়া যে প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি প্রস্তুত আছেন, এরকম বলেছেন। এখন সৈয়দ মাহমুদুল্লাহর কাছে সিরিয়ার সবশেষ পরিস্থিতি জানতে চাইব। আমি বিশেষ করে জানতে চাইব যে সিরিয়াতে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে, এই বিষয়টি স্পষ্ট হচ্ছে না এখনো। এটা কেন, এরকম কেন মনে করছেন সৈয়দ মাহমুদুল্লাহ? যিনি বা যে নেতার নেতৃত্বে এটা হয়েছে তিনি হচ্ছেন হায়াত তাহরির শাম। সিরিয়ার এই প্রতিষ্ঠানটা ইনি আগে অত্যন্ত কট্টর ইসলামী জঙ্গি গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ছিলেন তরুণ বয়সে। তার পরবর্তীতে তিনি আস্তে আস্তে ওখান থেকে সরে এসছেন বলে তার বক্তব্য, এবং সম্ভবত ওয়েস্টার্ন মিডিয়া এমন হতে পারে যে আমরা এখন অনেক কিছুই, যেমন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তারা বিস্মিত হয়ে গেছেন। বিস্মিত হওয়ারই কথা, এত তড়িৎ গতিতে, একেবারে বিদ্যুতের মতো গতিতে তারা ক্ষমতা নিয়ে নিল। এটা বাশার পালিয়ে গেলেন, কিন্তু ঘটনাটা এমন তো না হতে পারে যে বাশারকে যারা বিস্ময় প্রকাশ করছেন তাদের সাথে এই ব্যক্তির গোপনে একটা যোগাযোগ ছিল। মানে এখন তো সর্বশেষ খবর, একটু আগে আপনি যখন বলছিলেন শ্বশুর হওয়ার আগে তুরস্ক বলছে যে প্রায় 1 মাস আগে থেকে তারা জানছে এবং তাদের সাথে যোগাযোগ হয়েছে। তুরস্কই যদি জানে, সিআইএ জানে না, বা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো জানে না, তাদের সাথে যোগাযোগ নেই। পুরো জিনিসটা মধ্যপ্রাচ্যে এখন যে ঘটনাটা আপনি দেখুন, আকস্মিকভাবে হঠাৎ করে লেবাননে আক্রমণ করা হলো। লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ করলো ইসরায়েলিরা। প্রথমে কিভাবে আক্রমণ করলো,
তাদের যে কতগুলো মানে ফোন সিস্টেম থাকে সেগুলা হঠাৎ বাস্ট করা শুরু হলো, রাইট, বিস্ফোরণ বিস্ফোরণ হলো। তো এইগুলা তারা আগের ভাগে তার ওগুলাতে ঢুকিয়ে দিয়েছিল। তো এই ধরনের, তারপর তাদের যে লিডার দীর্ঘদিন থেকে তিনি ছিলেন হাসান নাসরাল্লাহ, তাকে খুন করা হলো। এরপর সেখানে ব্যাপক ধ্বংসলীলা চালানো হলো, সেখানে বিপুল সংখ্যক লোক মারা হলো, মানে দেশের অনেকাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। যাই হোক, এই একটা গেল সেখানে। এর গাজা তো অলমোস্ট ধ্বংসই করে দেওয়া হয়েছে। এগুলা করেছে, তারপরে হুতিদেরকে ওখানে অনেক দুর্বল করেছে ইয়েমেনে। তো এগুলো করে, এবং আপনার জর্ডানের পশ্চিম তীরে যেটা আব্বাসের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যেটা চালাচ্ছে, প্যালেস্টাইন অথরিটি, সেটাও সেখানে অনবরত তারা হামলা চালাচ্ছে ইসরায়েলরা করলে পুরো এলাকাটা। এবং সিরিয়াতে এর আগে আপনার আক্রমণ করে সিরিয়াতে ইরানি দূতাবাসে আক্রমণ করে সেখানে ক্ষতি করেছে, একজনকে মেরেছে, সে ইরানের ভিতরে যে আরেকজনকে মেরেছে। তো এই যে এই কাণ্ডগুলো করে ইরানকে অনেক দুর্বল করা হয়েছে, ইরানের হাত পা পাখাগুলো এখন খর্ব করে ফেলা হয়েছে। তো এই পুরো জিনিসটা, পুরো কিছুটা একটা বৃহত্তর প্ল্যানের অংশ বলে মনে হচ্ছে। এখন এই যে সর্বশেষ আপনি দেখলেন ইসরায়েল কি করেছে, ইসরায়েলের এবং সিরিয়ার মধ্যখানে যে আপনার প্রত্যেক দেশের সীমান্তবর্তী একটা কাল নো ম্যানস ল্যান্ড একটা এরিয়া থাকে, সেখানে ওইটা একটু এলাকা থাকে 50 গজ বা 100 গজ থাকে, ওখানে কোনো দেশ প্রবেশ করে না, এটা মুক্ত রাখা হয়। তারা সেখানে বাফার জোন অতিক্রম করে তারা কোন কোন এলাকায় নিজেরা ঢুকে গেছে বলে তাদেরই বক্তব্য এসেছে। এবং তারা ভিডিও দেখা যাচ্ছে, এবং তারা আরো কি করেছে, মানে আরেকটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে সিরিয়ার ভিতরে কেমিক্যাল ওয়েপন্স এর ডিপো বলে বা এই ধরনের কিছুর উপরে তারা আক্রমণ করেছে। এখন সত্যি সত্যি যদি কেমিক্যাল ওয়েপন্স এর ডিপোর উপরে তারা আক্রমণ করে থাকে, ওখান থেকে কেমিক্যাল গুলো তো ছড়াবে, লোকের উপর আক্রান্ত হলে লোক ক্ষতি, কিন্তু কেমিক্যাল গুলো বাতাসে ছড়ালেও তো সেটা বিষাক্ত জিনিস তৈরি করবে আশেপাশে। একটা হয়তো 1 মাইল 1 বর্গ মাইল এলাকা, 5 বর্গ মাইল, আমরা জানি না। এবং একটা তো ডিপো না, অনেকগুলো হয়তো ডিপো আছে, এই একটা। আবার যুক্তরাষ্ট্র ওই দেশে বিভিন্ন ঘাঁটির উপরে আক্রমণ করছে, তারা বলছে যে ইসলামিক স্টেট বা ইসলামিক খেলাফত এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী যারা আছে তাদের স্থাপনাগুলোর উপর আক্রমণ করছে। ফলে কোঅর্ডিনেশন হচ্ছে অনেক কিছু, কেন যেন মনে হচ্ছে পুরো জিনিসটা দীর্ঘদিন থেকে পরিকল্পিত একটা ঘটনার অংশ। এবং আপনি দেখুন, ও আরেকটা কথা হচ্ছে কিভাবে মানে বাশার আসাদকে পালাতে হলো, যদি বাশারকে পালাতে হতো না যদি রাশিয়ার ইউক্রেন যুদ্ধে মানে রাশিয়া ক্ষতিগ্রস্ত দুর্বল না হতো। মানে এই গণঅভ্যুত্থানে তো অভ্যুত্থান, যেটা সশস্ত্র অভ্যুত্থান যেটাকে বলছি, সেইটা ব্যাপারে তো যদি পরিকল্পিত হয়, পশ্চিমা দেশগুলো যদি এর সঙ্গে ক্লোজলি কানেক্টেড থাকে, তারা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় এই সশস্ত্র অভ্যুত্থানকে স্বাগত জানায়নি, সতর্ক ভাষায় জানিয়েছে, বলেছে যে রিস্কি আছে, এখানে রিস্ক আছে, ঝুঁকি আছে। ঝুঁকিটা কিসের দেখছে? ওই যে আপনি যেটা বললেন আইসিস, তাদের কথা, তাদের ঝুঁকি আছে। যদি আমি সেটাই জানতে চাচ্ছি, পূর্ব পরিকল্পিত আপনি আরেকবার করবেন কিনা? না, সেটা দেখুন, এগুলো চিত্রগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি বলছি, আমি সাডেনলি আমি ভান করছি বা আমি বলছি যে আমি বিস্মিত হয়ে গেছি, আসলে আমি বিস্মিত হইনি। না হওয়ার কারণ আছে, এই ধরনের ঘটনাগুলো তো ঘটে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো এইভাবেই কাজ করে থাকে। যাই হোক, হতেও পারে কিছুটা হতে হয়েছে, কিন্তু আরেকটা হচ্ছে যে এটা তো গণ অভ্যুত্থান না, আপনি যেটা বলছেন। না, আমি বলেছি যে সশস্ত্র অভ্যুত্থান। হ্যাঁ, সশস্ত্র অভ্যুত্থান একটা বিদ্রোহী বাহিনী, অথচ এই বাশার আসাদের বিরুদ্ধে আরব স্প্রিং এর সময়, আরব বসন্তের সময় প্রথম আন্দোলন শুরু করেছিল সেখানকার সেকুলারিস্ট অনেকগুলো গণতান্ত্রিক সংগঠন, এবং তারা মিলে একটা ফ্রন্ট করে তারা দীর্ঘদিন আন্দোলন করেছে, বছর পর বছর। এইবারে তারা কোনো স্থান পাচ্ছে না। এবারে আকস্মিক কোন ফ্রন্ট কথা বলছেন? সিরিয়ার সেকুলারিস্ট শক্তিগুলো বাশারের বিরুদ্ধে, মানে এই যে জোটটা করা হয়েছে, এই জোট সেই জোটে কিন্তু আপনি যে সংগঠনের নাম HTS, তারা আছে হচ্ছে
তুর্কি বা তুরস্ক সমর্থিত একটি সংগঠন, এবং তুর্কি বিরোধী, তুর্কি পছন্দ করে না, তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে, সেটি এসডিএফ, তারা আছে। এই জোটে কিন্তু সবাই আছে, বা সব মত পথের লোক আছে। তাদের যে কথাবার্তা, তারা বলছে যে আওয়ালিদ একটি সম্ভবত মাঝহাব, ইসলামিক মাঝহাব, শিয়া বা অন্যান্য যে সকল গোষ্ঠী আছে সবার মধ্যে ঐক্য তৈরি করবে তারা। তাদের কথার সুর হচ্ছে এইটা, যদি আমরা ভুল বুঝি না থেকে। আমি একটু যারা এখন ক্ষমতা নিয়েছে তাদের নেতা উমাইয়া মসজিদে 1400 বছর প্রাচীন মসজিদে ঢুকে এই কথা বলেছেন, আমরা সকলের জন্য। এইটা তার এখনকার বক্তব্য। আল জোরানি, রাইট? আল জোরানি, আবু মোহাম্মদ আল জোরানি। আমি যাব একটু ডক্টর মনির মুস্তাফা আলীর কাছে। যে আশঙ্কা করা হচ্ছে, এই আশঙ্কা কি এখানে একটি সিরিয়া, মধ্যপ্রাচ্যের দেশ বলেই কি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আশঙ্কার মধ্যে পড়ে গেছে, এরকম কিছু আশঙ্কা, নাকি বাস্তবতাও এরকম যে এরা, এখানকার জনগণ এটা চায়, ওরা ইসলামিক শাসন চায়, ইত্যাদি চায়? ডক্টর মনির মুস্তাফা আলী। আশঙ্কা তো কিছুটা থেকে যাবে, যেমন ধরেন ইরাকে যেটা হয়েছিল। ইরাক আর সিরিয়ার দেখেন মানে প্যারালেল স্টোরি। মানে ইরাকে আপনার সুন্নি মাইনরিটি, তারা বহু বছর যাবৎ সাদ্দামের লিডারশিপে তারা সেই দেশটা শাসন করেছে। সেই দেশ থেকে সেই সাদ্দামের শাসন যখন চলে গেল, তখন মনে করা হয়েছিল যে সাইটটা একত্রিত হয়ে দেশটা চালাবে। কিন্তু সেখানে দেখেন মানে আরব সোসাইটি কিন্তু আপনার ট্রাইবাল সোসাইটি, সেখানে কিন্তু সাইটটা কিন্তু একে অন্যের সাথে, এক ট্রাইবের সাথে আর এক ট্রাইবের বনিবনা হচ্ছে না। তো সেরকম একটা আশঙ্কা আছে। আপনার সিরিয়ায় আপনার আসাদের যে গোত্র, সেই গোত্র তো আপনার 10% সিয়াইট, বাকি 90% আপনার সুন্নি, এবং সেই সুন্নিরা আবার বিভিন্ন আসাদের যে মাযহাবটা সেটা শিয়া থেকেও আলাদা, তারা শিয়া থেকেও বিভক্ত হয়ে গেছে, আর একটা উপগ্রুপ বলা, উপদল বলা যেতে পারে। যাই হোক, তারা আপনার 10%-এর মতো। তো ব্যাপার হলো আপনার গত 13 বছরে সিরিয়ায় যেটা হয়েছে, যে সিভিল ওয়ারটা হয়ে গেল, এর থেকে খারাপ আর কি হবে, এটা আমরা মানে আশা করতে পারি যে ভালো একটা কিছু হোক। এই যে আপনি মাহমুদুল্লাহ ভাই প্রথমে একটু আশ্চর্যান্বিত হয়েছে, পরে আবার বলছেন যে না, আমি আশ্চর্যান্বিত হইনি। আপনি দেখেন এখানে সিরিয়ার আসাদকে কারা প্রোটেক্ট করেছে? 3টা গ্রুপ। একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে আপনার ইরান, আর একটা হচ্ছে হেজবুল্লাহ। এখন দেখেন ইরানের অবস্থা খুবই উইক, হেজবুল্লাহ তো নেই বললেই চলে, হেজবুল্লাহ তো ডেসিমেটেড, আর রাশিয়া তো ওখানে ইউক্রেনে ব্যস্ত। কাজেই এই সমস্ত যখন হচ্ছিল, যখন হেজবুল্লাহকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছিল, ইরানকে যখন নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে, তখন আমি তো আশঙ্কা করেছি যে এরপরে আসাদকে কে প্রোটেক্ট করবে। আসলে তো তাকে তো প্রোটেক্ট করার মতো কেউ থাকলো না, সেটাই হয়েছে আর কি। এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো দেখেন ইরান যে একটা উইক পাওয়ার, সেটা প্রমাণিত হয়ে গেছে এবছর। হেজবুল্লাহ তাকে যেটা মনে করা হয়েছিল, তার সম্পর্কে যেটা বলা হয়েছিল, শেষ পর্যন্ত দেখা গেল তারাও তো কিছুই না। তো এখানে যেটা এই সিরিয়ার ব্যাপারে যেটা প্রমাণিত হলো, সেটা হচ্ছে মানে আপনার তুরস্ক একটা বড় ধরনের, মানে মিডল ইস্টে আপনি দেখেন আরবদের মধ্যে কোনো বড় পাওয়ার থাকলো না, আরবদের মধ্যে কোনো শক্তিশালী পাওয়ার নেই। অবশ্যই ইরান তো পার্সিয়ান, আপনি যদি মানে টাকা পয়সার দিক দিয়ে করেন, চিন্তা করেন, তাহলে সৌদি আরবিয়া একটা ইকোনমিক পাওয়ার, বা ইউএই। কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আপনার মানে মিলিটারি পাওয়ারের দিকে এখন দেখা গেল যে তুরস্ককে বলা যায় যে ওই এলাকায় সে একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হলো। এবং সে যেহেতু এই যে এটা হয়ে গেল, আপনার যে অভ্যুত্থানটা হয়ে গেল, তার পিছনে যেহেতু টার্কি আছে, হয়তো আমরা এটা আশা করতে পারি যে একটা পিসফুল ট্রানজিশন বা একটা অর্ডারলি ট্রানজিশন ওখানে হতে পারে। এবং আমি আশা করব যদি ওখানে একটা ডেমোক্রেসি হয়ে যায়, মানে সেটা যতটাই আপনার ডিফেক্টিভ ডেমোক্রেসি হোক, আপনার দেখেন ইরাকে একটা ডেমোক্রেসি তো আছে, তার পাশে সিরিয়ায় একটা ডেমোক্রেসি এসে গেল, লেবাননের ডেমোক্রেসি আছে, ওদিকে ইসরায়েলে তো আছে। এখন এটা হয়তো আরবদের জন্য একটা ভালো কিছু হতে পারে। দেখা যাবে যে এটা অন্যান্য দেশে সংক্রামিত হবে, হয়তো দেখা যাবে এখানে হয়তো আরবদের একটু
আহ, আমি কি বলবো, আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে যে এই আসাদ চলে গেল, এরপরে হয়তো কে যাবে তার তো ঠিক নাই। পাশে তো কিং আবদুল্লাহ আছে, সে জর্ডানে। হ্যাঁ, এরা হয়তো একটু ভয়ের মধ্যে থাকবে, এবং আমি আশা করব যে এরকম একটা কিছু হোক, আবার সেই আরব স্প্রিং যেটা আমরা দেখেছিলাম এবং যেটা দেখে আমরা একটু আশান্বিত হয়েছিলাম, হ্যাঁ, সেটা যদি আবার ফিরে আসে। আপনার এই যে সিরিয়া যেটা হলো, এটা তো সেই আরব স্প্রিং থেকেই শুরু হয়েছিল। রাইট। হ্যাঁ, যাই হোক, সেটা অনেক দিন লেগেছে, শেষ পর্যন্ত আউটকামটা একটা ডিক্টেটরকে তারা বিদায় দিয়েছে। হ্যাঁ, তো এইভাবে একটা একটা করে ডিক্টেটর চলে গেলে এটা আরবদের জন্য ভালো। দেখেন, ওখানে এই যে ইসরায়েলি সিকিউরিটি ফোর্স, তারা সিরিয়ার ভেতরে আক্রমণ চালাচ্ছে এবং গর্ব করে বলছে আমরা আক্রমণ চালাচ্ছি, মাহমুদুল্লাহ ভাই বললেন এইটা। এবং আমেরিকাও কিন্তু বলছে যে তারা আইসিসের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো একটা শঙ্কের ব্যাপার। মানে ইসরায়েল যেটা করছে, ইসরায়েল তো বিভিন্ন আরব দেশে ঢুকে পড়ছে। তারা 3টা চেক পয়েন্ট এরা অলরেডি করেছে। তারপর আমরা ছবি টবিও দেখলাম যে 3 জায়গা তাদের সেই আপনার সৈন্যরা ঢুকে পড়েছে। সেটা ওই গোলান হাইটস, তো তারা গোলান হাইটসের তো একটা অংশ তারা দখল করে আছে। হ্যাঁ, মানে আপনার সিরিয়ার মধ্যে যে গোলান হাইটস, তার মধ্যে তারা ঢুকে গেছে, এবং তারা বলছে যে আমাদের একটা সেফ জোনের দরকার। আমরা সিরিয়ার মধ্যে ঢুকে আমাদের সেফটির জন্য আমরা একটা জোন ওখানে তৈরি করব। এটা ভালো চোখে দেখা যায় না। এই জন্য আমি বলছি যে ওখানে একেবারে যে মানে আশঙ্কা মুক্ত তা না। আপনার ভিতরে বাইরে বাইরে যেমন ইসরায়েল আছে, আবার ভিতরেও তো বিভিন্ন গ্রুপ ট্রুপ আছে। এই যে যেমন আপনি বললেন আইসিসের কথা, আমি তো শুনেছি ওখানে আল কায়দা যারা ক্ষমতায় গেছে, তাদের মধ্যে বোধহয় আল কায়দা গ্রুপ ট্রুপ আছে সেখানে। হ্যাঁ, কাজেই ট্রানজিশনটা কেমন হবে এটা আমরা বুঝতে পারছি না। এটা যত দিন যায় ততই আমরা বুঝতে পারবো, আস্তে আস্তে বুঝতে পারবো। তবে যে গ্রুপটা, যে জোটটা অভ্যুত্থানটা ঘটিয়েছে বিদ্রোহের মাধ্যমে, তারা কিন্তু বলছে, পরিষ্কার করার চেষ্টা করছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে তাদের কোনো বিরোধ নেই। তারা এটা বলতে চেষ্টা করছেন। আমরা এটা বিভিন্ন গণমাধ্যম থেকে, তা কয়েকদিন আগেই আমরা একটা ইন্টারভিউ দেখেছি যে এই আল জোলানির একটা ইন্টারভিউ সিএনএন আসছিল, তখনই তিনি এরকম কথা বলেছিলেন। আবারও বলছেন, বারবার তারা বলছেন যে তারা একটা সব মত পথকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটা দেশ গঠন করতে চান। আমরা দেখছি যে জার্মানি এবং অস্ট্রিয়া এবং অন্যান্য ইউরোপের কান্ট্রিগুলো করবে যে সিরিয়ানদের জন্য যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ছিল সেগুলো কিন্তু স্থগিত রাখা শুরু করেছে। কারণ 50 বছরের যে ডিক্টেটরশিপ, সেইটা তারা একটা ভালো চোখে দেখছে যে আচ্ছা, এটা যেহেতু উপরে গেছে, ডিক্টেটর বিদায় নিয়েছে, অতএব এখন এইটা বন্ধ করা যায়, কারণ দেশটা এখন ভালো পথে আগাচ্ছে। এইটা যদি আমি বুঝে থাকি জার্মানি এবং অস্ট্রিয়ার, এটা তারা সিগন্যাল দিয়েছে। আমরা আমেরিকা নিয়ে আলোচনা করব, আমেরিকা এবং বাংলাদেশ সম্পর্কে একটু আলোচনা করব। আমি তার আগে একটি বিরতি থেকে ফিরে আসি। সৈয়দ মাহমুদুল্লাহ এবং ডক্টর মনির মোস্তফা আলী, আপনারা দুজনের সাথেই থাকবেন। আমরা আলোচনা নিয়ে আবারও ফিরব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। যে বিষয়টি জানতে চাইব যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার যেটি এনবিসি নিউজকে তিনি দিয়েছেন, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে কিন্তু অনেক ভালো ভালো কথা তিনি বলছেন, যে রেট্রিবিউশনের কথা তিনি বলেছিলেন সেখান থেকে ফিরে আসেন। তবে তার কথার মধ্যে আবার এটাও আছে যে এই লোকদের কারাগারে যাওয়া উচিত, যেন সিক্স কমিটিতে যারা ছিল, বিশেষ লিজ চেনি সহ অন্যান্য যারা, তাদের বলছে যে এদের কারাগারে যাওয়া উচিত। আবার পরে বলছেন যে না, তিনি এফবিআইকে বা তার যারা প্রশাসনের লোক তাদেরকে নির্দেশ দেবেন না এদের বিরুদ্ধে প্রসিকিউশন চালু করার ব্যাপারে, এরকম কথাও তিনি বলছেন। এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? যেটা আপনারা বলছিলেন ব্রিফিং এ যায়নি, তার কথা থেকে সরে এসছেন, আমার কাছে তা মনে হচ্ছে না। দু একটা কথা, যেমন জেরোম পাওয়েল, যিনি ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, ফলে তাকে তিনি সরাচ্ছেন না, এই আর কি। কিন্তু কথা হচ্ছে যেটা
তিনি চেষ্টা করছিলেন তার প্রথম প্রেসিডেন্সির আমলেও যে ফেডারেল রিজার্ভকে ডিকটেট করার চেষ্টা করেছিলেন। তিনি মনে করেন যে রাষ্ট্রপতি সর্বসর্বা সব ব্যাপারে তিনি ডিসাইড করবেন, এই ইন্টারেস্ট রেট বাড়বে না কমবে, মুদ্রা পলিসি কি হবে, অর্থনৈতিক পলিসি কি হবে ইত্যাদি। কিন্তু সব দেশের, পৃথিবীর সব দেশের রিজার্ভ ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তারা মানে অর্থনীতিবিদরা সেটা চালান, তারা ইন্ডিপেন্ডেন্টলি এটা ডিসাইড করেন। তো এখন তিনি জেরম পাওয়েলকে ফায়ার করবেন না আপাতত এটা বলছেন, শেষ পর্যন্ত কি যাবে। তিনি বললেন যে আমি তাকে যদি বলি তো তুমি চলে যাও, তিনি যাবেন না, আমি অর্ডার যদি দিই তিনি রিজাইন করবেন, এই ধরনের কথাও বলেছেন। তো এই ধূম্রজালের কথা, ধোঁয়াশাসক কথাবার্তা বলেছেন। তো বলে আমরা তিনি সবকিছু থেকে সরে, তিনি বলছেন যে আমি FBI কে অর্ডার দেব না, জাস্টিস ডিপার্টমেন্টকে অর্ডার দেব না ওদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু ক্যাশ প্যাটেল, তার যাকে তিনি ওই দায়িত্ব দিয়েছেন, FBI দায়িত্ব দিয়েছেন, তিনি ট্রাম্পের যত বিরোধী আছে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে এর আগে ঘোষণা করে দিয়েছেন। ফলে তার অ্যাপয়েন্টেড লোকরা ওই সমস্ত জাস্টিস ডিপার্টমেন্টে, FBI তে তারা কি করেন সেটার উপরে আমরা অপেক্ষা করবো। ধরা যাক প্রত্যক্ষভাবে প্রকাশ্যে প্রেসিডেন্ট বলবেন না যে ওদেরকে জেলে পাঠাও, কিন্তু তার লোকরা যদি সেই কাজটা করে, জেলে তারা পাঠাতে পারবেন না, যুক্তরাষ্ট্র অত ইজি না একজন লোককে জেলে পাঠায়, তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে, প্রসিকিউট করলে সেটা কোর্টে যাবে। কোর্ট সিস্টেমে আমি আশা করব মানে মোটামুটি ফেয়ার, অধিকাংশ ক্ষেত্রে তারা ফেয়ার ডিসিশন নেবে। ইন্ডিপেন্ডেন্ট একটা ব্রাঞ্চ হচ্ছে যুক্তরাষ্ট্রের তিনটা ব্রাঞ্চের, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এন্ড লেজিসলেচার। লেজিসলেচার তারা তাদের কাজ করেছে, লেজিসলেচারের মানে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ব্যাপারে সুপ্রিম কোর্টও নিতে পারে না, কোশ্চেন করতে পারে না। ফলে এই তারা একটা কমিটি করেছে, কমিটি ইনভেস্টিগেট করেছে, যেটা হচ্ছে তিনি বলেছেন কমিটি তাদের কাগজপত্র, ডকুমেন্ট নষ্ট করে দিয়েছে। এইটা কমিটির লোকজন বলছে যে এটা ভুয়া, মিথ্যা, সবকিছু 100% রেকর্ড সেভ করা আছে, যে কোনো লোকও কিছু আছে ওপেন, যেগুলো ন্যাশনাল সিক্রেটকে বিপন্ন করবো না, সেগুলো ওরা মানে পাবলিক ডোমেইনে দেয় না, বাকিগুলা পাবলিক ডোমেইনে আছে। ফলে এই আর কি, তিনি ধূম্রজাল সৃষ্টি করছেন এই একটা। তেমন তিনি কোনটা এই শুল্ক ব্যবস্থা থেকে তিনি সরে আসছেন না, যেটা বলেছেন তিনি যেটা করবেন, তিনি ইমিগ্রেশনের ব্যাপারে কড়াকড়ি সেটার থেকে সরে আসবেন না, এই আর কি। তো ফলে মানে আমরা কিন্তু তিনি গর্ভপাতের বিষয়ে নরম কথা বলেছেন, গর্ভপাতের বিষয়ে তিনি এমনকি ইয়ের সময় বলেছেন, যখন ক্যাম্পেইন করছিলেন তখনও তিনি এই কথা বলেননি যে আমি ওষুধ নিষিদ্ধ করে দেব, সেটাতেও তিনি একটু ধোঁয়াশা টাইপের কথা বলেছেন। এখনো তিনি একদম কমিটমেন্ট করেননি যে আমি একটা, ওই কথা বলে সেন্টেন্সের আবার পরের দিকে কিছু অ্যাড করেছেন। ফলে এমন না যে একদম উনি মানে একদম বলেন আমি প্রমিস করলাম এটা করবো না, ফলে ওইটা উনি ধোঁয়াশা রেখেছেন। মোটামুটি ভাবে উনি এটার থেকে হয়তো কিছু সরে এসছেন, ওনার স্ত্রী কন্যা এটা হয়তো তারাকে করে থাকতে পারে, আমি জানি না। তো ওভারঅল তিনি, আর তার কাছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের বারও তিনি অন্য স্বাভাবিক অন্যান্য সব পলিটিশিয়ানদের মতো না, উনি কিছুটা ইম্পালসিভ মনে করা হয়, কিন্তু মানে উনি ইম্পালসিভ হলেও ওনার একটা প্ল্যান আছে, প্ল্যান মতো চলবেন। এবং দেখুন উনি কি ওই যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন, কংগ্রেসের উপরে অ্যাটাক করেছে কিছু লোক, যে কোনো কারণে তাদেরকে ক্ষমা করে দেবেন উনি বলে দিয়েছেন, তাদেরকে তিনি মানে ক্ষমা করে দেবেন তাদেরকে, এইটা বলেছেন। তো এবং ডে 1 করে দেবেন। তো এখন তো উনি আইনের শাসনে যদি বিশ্বাস করেন, ওনার একটা তো নৈতিক দায়িত্ব আছে, কারণ তিনি তো তাদেরকেই পাঠিয়েছেন, তিনি তার নির্দেশ দিয়েছেন যে তোমরা এখানে যাও, গিয়ে আমার পক্ষে লড়াই করো। ফলে তার একটা নৈতিক দায়িত্ব আছে তাদেরকে রক্ষা করার, এটা তো আপনাকে মানে মানতে হবে। সেটা একটা কথা। কিছু ধরা যাক একটা লোক অনৈতিক কাজ করেছে, একটা লোক, তা এখন অনৈতিক কাজ করেছে, তার অনৈতিক কাজের সঙ্গীদেরকেও সে মাফ করে দিল, তো মানে পুরো একটা রাষ্ট্র তো আপনি যেটাকে অনৈতিক কাজ বলছি, আপনি যেটা বলছেন বা আমরা যেটাকে অনৈতিক বলছি, আরেক পক্ষ বলছে এটা নৈতিক, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, মানে একই তো। পার্লামেন্ট ভবনের উপরে অ্যাটাক করাটা, তারা তো এটাকে অ্যাটাক বলছে না, ওখানে ওদেরকে ভালোবাসা প্রকাশ করতে গেছে না, ওদেরকে তারা এটাকে কোনো অপরাধ হিসেবে গণ্য করছেন না। আপনি কি দেখেছিলেন? না, আমি আমার কথা বলছি না, এমনি কি দেখেছিলেন সেনেটের প্রেসিডেন্টের
চেয়ারে, হাউসের স্পিকারের চেয়ারে পা তুলে একটা শয়তানের টুপি পরা এই ধরনের সিংওয়ালা শয়তানের একজন বসেছিল। তারা দেশপ্রেমিক, এক পক্ষে বলছে তারা দেশপ্রেমিক, দেশ রক্ষায়, দেশপ্রেমিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষায় তারা ওখানে গিয়েছিলেন। আচ্ছা, আমরা এই পুরনো বিতর্ক আমরা লং করে না করতে পারি। আমি একটু যাইতে চাই ডক্টর মনির মোস্তফা আলীর কাছে। গতকালকে সাউথ ক্যারোলাইনার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং ডেমোক্রেটিক নেতা জিম ক্লাইবার্ন তিনি বলেছেন যে জো বাইডেনের উচিত ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা করে দেওয়া, পার্ডন করে দেওয়া। তিনি এই আহ্বান জানিয়েছেন পাবলিকলি, এরকম না যে গোপনে বলছেন। তিনি একজন প্রভাবশালী ডেমোক্র্যাট, রাইট? তো তার এইটা বক্তব্য কি প্রথমত জো বাইডেনকে শুনতে হবে, যে যেহেতু একটা নৈতিক দায়িত্বও পড়ে গেছে, তিনি এক ধরনের চাপে আছেন তার ছেলেকে ক্ষমা করে দিয়ে, তো দিতে পারেন। তো এই ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে আমেরিকায় যে বিভাজন গত 8 বছর ধরে তৈরি হয়েছে, প্রায় তারও বেশি হতে পারে, তো এই বিভাজনের রাজনীতি থেকে আমেরিকার অঙ্গন, আমেরিকায় মানে সুস্থ ধারার রাজনীতি ফিরবে কিনা, মানে এইটার ইম্প্যাক্টটা কীভাবে দেখছেন, মূল্যায়ন করবেন ডক্টর মনির মোস্তফা আলী? দেখুন, ট্রাম্পের ব্যাপারে কিছুই প্রেডিক্ট করা যায় না। তাকে ক্ষমা করে দিলে কি হবে? হ্যাঁ, একজন রিপাবলিকান প্রেসিডেন্ট বেআইনি কিছু করেছে, সে কিছু মামলায় কনভিক্টেডও হয়েছে, তাকে ক্ষমা করে দিলে একটা রিকনসিলিয়েশনের মতো ব্যাপার স্যাপার হয়। কিন্তু তিনি তো সাধারণ রিপাবলিকান না। তিনি এই যে এই টার্মে কত কিছু করবেন তার তো কোনো ঠিক নেই। যদি বাইডেন একটা ব্ল্যাঙ্ক ইয়ে দিয়ে দেয়, তারপরে তো সে ট্রাম্প তো আরো অনেক অন্যায় অত্যাচার করতে পারে তার। সে এই যে যেমন বললেন যে সে তার যে ক্যাম্পাস যে ইয়ার প্রমিস করেছিল, যে রেট্রিবিউশনের ব্যাপার স্যাপার যেটা বলেছিল, আপনারা বলেছেন তার থেকে হয়তো কিছুটা সরে আসছে, বিন্দুমাত্র সরে আসেনি সে কোনো ইস্যুতেই। কিন্তু তার যে ক্যাম্পেইন প্রমিসগুলো ছিল, সে যেখানে ছিল সেখানেই কিন্তু রয়ে গেছে। সে এখন আবার সেই রেট্রিবিউশনের কথা বলছে, সেই আপনার জানুয়ারি 6 কমিটির কথা বলছে, তাদের প্রত্যেককেই জেলে যাওয়া উচিত। কাজে এই লোকটাকে ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ হ্যাঁ, ওই একটা ব্যাপারে সে অতীতে যেগুলো করেছে সে ব্যাপারে আপনি ক্ষমা করলেন, কিন্তু ভবিষ্যতেও যে সে কি করবে বা করবে না, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, তার তো এই যে মাহমুদুল্লাহ ভাই বললেন যে তিনি খুব ইম্পালসিভ। আসলে তো দেখেন, এই যে ইন্টারভিউ কথাটা আমরা বলছি, যে সে প্রথমে কিছুটা ফিরে আসছে, কিন্তু পরবর্তীতে আবার দেখা গেছে যে সে সেই একই কথা বলছে, মানে হি ক্যানট কন্ট্রোল হিজ ইম্পালসেস। তো এখানে আমি জানি না তাকে ক্ষমা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার এই যে তার যে মামলাগুলো তো উইথড্র হয়ে গেছে, সেই মামলাগুলো তো আর এখন আর চলমান হবে না, যেহেতু তিনি প্রেসিডেন্ট। কিন্তু ওনার প্রেসিডেন্সি চলে যাওয়ার পরে তো আবার তো এই মামলাগুলো আবার রিভাইভ হতে পারে। আর তারপর দেখেন, গত এক টার্মে সে কতগুলো কাজ করেছে, বেআইনি কাজ করেছে, তার এই টার্মে সে কতগুলো বেআইনি কাজ করে তো কোনো ঠিক নাই। আপনি দেখেন এই যে কতগুলো কথা সে বলছে, আপনার এই যে ইমিগ্রেন্টদের ব্যাপারে বলছে, যে সে ডেমোক্র্যাটদের সাথে একটা ব্যাপারে সে বলেছে ডেমোক্র্যাটদের সাথে কাজ করতে চায়, সেটা হচ্ছে ডিমার্সদের ব্যাপারে। ডিমার্সদের কি করা যায় না করা যায় সে ব্যাপারে সে ডেমোক্র্যাটদের সাথে একটা কাজ করবে। হ্যাঁ, কিন্তু তিনি আবার দেখেন এই যে বার্থ রাইট, যে সিটিজেনশিপ রাইটস, সেটাকে তিনি চাচ্ছেন যে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটাকে তিনি ক্যান্সেল করে দেবেন। দেখেন, এটা কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট, 14th অ্যামেন্ডমেন্টে এই বার্থ রাইট, যে সিটিজেনশিপ রাইটস, এটাকে সেফগার্ড করা হয়েছে। একটা অ্যামেন্ডমেন্টকে সে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেই রাইটটা সে বরখাস্ত করে দেবে। মানে সে কি কনস্টিটিউশন বোঝে না নাকি? হ্যাঁ, একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটা যদি আবার অ্যামেন্ড করতে হয়, সেটাকে যদি আবার করতে হয়, দেখেন এই 14th অ্যামেন্ডমেন্টটা এটা আসছিল সিভিল রাইটসের পরে। এই যে কালোদের যে সিটিজেনশিপ রাইটস দেওয়া হলো, সেটাকে সেফগার্ড করার জন্য আপনার 14th অ্যামেন্ডমেন্টকে বলা হয় ইকুয়াল রাইটস আন্ডার দ্য ল। মানে ইকুয়াল রাইটস আন্ডার দ্য ল এটা প্রোভাইড করা হয় কালোদেরকে। ওই সেখান থেকেই কিন্তু এই বার্থ রাইট যে সিটিজেনশিপ ব্যাপারটা সেটা চলে আসছে, সেটাকে তিনি একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সে এটা বানচাল করতে চায়। এখন এক্সিকিউটিভ অর্ডার তো আর স্থায়ী কোনো ব্যাপার না। মানে ঠিক আছে, তুই এক্সিকিউটিভ অর্ডার দিবেন, 4 বছর সে অর্ডার বহাল থাকবে, প্রশাসন পাল্টে যাবে,
আবার এই আগের আদেশ বহাল থাকবে, এক্সিকিউটিভ অর্ডার বাতিল হয়ে যাবে, এরকমই তো ঘটনা। হ্যাঁ, এরকম ঘটনা কি করে হয়? আপনি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের কথা চিন্তা করেন। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এটা কি সে কি পারে? ওই যে আপনার যে অস্ত্র রাখার যে রাইটসটা আছে, আপনার রাইটস টু গান, এটা সে একটা এক্সিকিউটিভ অর্ডার দিলে আর আপনার রাইটে চলে গেল? এটা কি এতই সহজ? সেটা করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা হবে, হ্যাঁ, যার ফলে ওটা কার্যকরী হবে না। ওই মামলাটা চলে যাবে সুপ্রিম কোর্টে। দেখা যাবে সুপ্রিম কোর্ট একটা অ্যামেন্ডমেন্টকে তো সুপ্রিম কোর্ট বলতে পারে না যে হ্যাঁ এই এক্সিকিউটিভ অর্ডারটাই বহাল থাকলো। হ্যাঁ, এটা কোনো কার্যকরী হবে না। হ্যাঁ, কাজে ট্রাম্পের ব্যাপারে আমি যেটা বুঝতে পারছি, ছোট করে একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা যেতে চাই, আপনারা যদি সুযোগ দেন। আমি এক কথা বলে ছেড়ে দেবো। আপনি এই যে যেমন বললেন যে প্যাম বান্ডি তার অ্যাটর্নি জেনারেল হয়ে আসছে, ক্যাশ প্যাটেল হয়তো ক্রিস্টোফার ডেকে রিপ্লেস করবে এফবিআইতে। হ্যাঁ, তো এরা তো এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে রেট্রিবিউশনের জন্যই। হ্যাঁ, হয়তো একটু ডেমোক্রেটটা হয়রানির শিকার হবে, এটা আমি বুঝতে পারছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই বাংলাদেশ প্রসঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশের খোঁজখবর রেখেছেন নিশ্চয়ই, যে আমরা দেখলাম আজকে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ সফর করছেন আর কি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা, হ্যাঁ, এবং একই সাথে সফর করছেন ভারতের পররাষ্ট্র সচিব। তারা বিভিন্ন পর্যায়ের বৈঠক করেছেন, সচিব পর্যায়ের, উপদেষ্টা পর্যায়ে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। তো এখান থেকে ডক্টর ইউনূস যেটি বলেছেন যে ভিসা সেন্টার দিল্লি থেকে নিয়ে ঢাকায় বা অন্য কোনো প্রতিবেশী দেশে নিয়ে আসতে বলেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনের একটি কথা বলেছেন যে ডিসেম্বর মাসের শেষের দিকে একটি ঘোষণা তিনি দিতে পারেন, এরকম ইঙ্গিত দিচ্ছেন। এর মধ্যে বিএনপির একটি দাবি এসছে, তারা বলছে যে 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। তারা এটা বলছেন। বিএনপির সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তিনি এটা বলছিলেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কীভাবে দেখছেন বিষয়টা, বিশেষ করে যে গুরুত্বপূর্ণ দুটি সফর, ভারতীয় পররাষ্ট্র সচিব এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সফর? হ্যাঁ, ভারতীয় পররাষ্ট্র সফর বর্তমানে দুই দেশের ভিতরে সম্পর্কে যে টানাপোড়েন চলছে, এইটার পরিপ্রেক্ষিতে এই সফরটা খুব জরুরি। দুই দেশের জন্যই সম্পর্ককে যতদূর সম্ভব টেনশন থাকবে এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। যেহেতু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছেন, ফলে ভারতের সাথে সম্পর্ক এবং সেখান থেকে তিনি মাঝে মাঝে কথা বলছেন। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটা সমাবেশে তিনি ভার্চুয়ালি জয়েন করেছেন, লন্ডনে আরেকটাতে জয়েন করেছেন, বক্তব্য দিচ্ছেন। এগুলো নিশ্চয়ই মানে ইরিটেন্ট হয়ে থাকবে, কিন্তু এবং সেটা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সেটা ভারতীয় পররাষ্ট্র সচিব মিস্টার মিশ্রকে বলেওছেন যে উনি আপনাদের দেশে থেকে এই সমস্ত কথাবার্তা বলছেন, এটা ওনাকে বন্ধ করার চেষ্টা করুন। এই একটা তো এই আমাদের সংখ্যালঘু নিয়ে ভারতের উদ্বেগের কথা তারা আনুষ্ঠানিকভাবে বলেছে। বাংলাদেশের 2টো মিশন, কলকাতা মিশন এবং আগরতলা মিশনে, কলকাতা মিশনের ওখানে মিছিল হয়েছে, আর আগরতলা মিশনের ভিতরে লোক ঢুকে গেছে, কিছু ক্ষয়ক্ষতি করেছে, এই সমস্ত নিয়ে টানাপোড়েন আরো বৃদ্ধি পেয়েছে। আর ফলে এইটার দরকার আছে। বাংলাদেশ ভারত বাণিজ্য থেকে শুরু করে নানা ধরনের ভিসা ইত্যাদি তারা প্রায় রেস্ট্রিক্টেড করে ফেলেছে। অনেক লোক চিকিৎসার জন্য সে দেশে যায় ইত্যাদি, এগুলো স্বাভাবিক করার চেষ্টা করা উচিত। দুই দেখি বাংলাদেশের কিছু যুদ্ধংদেহী কথাবার্তা কেউ কেউ বলেছে আমরা এটা করব ওইটা করব, ওখানে লালমনিরহাটে বিশাল এক ঘাঁটি করে ভারতকে একবারে সন্ত্রস্ত করে ফেলবো, এই সমস্ত ইরেসপন্সিবল কথা বলা উচিত না। দুই ভাবে আমার মানে দুই পক্ষ অত্যন্ত সংযত হওয়া উচিত। রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রের বাইরের লোকরা কি করে সেটা একটা। তার বিএনপিও কিছুদিন আগে মির্জা ফখরুল বললেন ভারতীয় হাইকমিশনার তার সাথে দেখা করেছেন, মোটামুটি নমনীয় মানে সুরে তিনি কথা বলবেন। আকস্মিক ভাবে তাদের লোকজন এখন আগরতলা অভিমুখে যাচ্ছে, গতকাল হাইকমিশনার অভিমুখে যাচ্ছিল। সম্ভবত নির্বাচনের আগে তারা জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখার বা আরো বাড়ানোর জন্য এই স্টেপ নিচ্ছে। যাই হোক, তো সম্পর্কটা স্বাভাবিক। আর ইউরোপিয়ান ইউনিয়ন কথা বললেন যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অনেকগুলো দেশের রাষ্ট্রের বাংলাদেশেই দূত আছে, দূতাবাস আছে। কিছু কিছু রাষ্ট্রের বাংলাদেশের দূতাবাস নাই, তাদের দূতাবাস দিল্লিতে থাকে।
এই অঞ্চলের। ফলে ওরা ওইখানকার থেকেও যে সমস্ত দূতাবাস বাংলাদেশে নেই, সেখান থেকে দিল্লি থেকে রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূতের কোনো নমিনি, সেকেন্ড পার্সন, থার্ড, ফোর্থ পার্সন এসছেন এখানে, যে তারা দেখা করেছেন, তাদের সাথে কথাবার্তা হয়েছে উল্লেখযোগ্য, তিনি তাদেরকে ব্রিফ করেছেন। এটাও নিশ্চয়ই কয়েক সপ্তাহ থেকে যোগাযোগের মাধ্যমে এটা হয়েছে, এবং তারা অনেক কোশ্চেনও করেছে। এমন না যে খালি তিনি আশ্বাস দিয়েছেন, তারা অনেক কোশ্চেন করেছে, জানতে চেয়েছে। তো তিনি বলেছেন যে কমিশনগুলো করেছেন সেগুলোর রিপোর্ট আশা করছেন জানুয়ারির ভিতরে, কিছু ডিসেম্বরের মধ্যে, কিছু জানুয়ারির মধ্যে পেয়ে যাবেন। এবং ইতিমধ্যে তারা নির্বাচনী কার্যক্রমের জন্য ন্যূনতম সংস্কার করে এগোনোর চেষ্টা করছেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে বিএনপি খুব প্রেসার দিচ্ছে, কথাবার্তা বলছে। বিএনপির এখনকার ভার্চুয়াল প্রিন্সিপাল লিডার হচ্ছেন তারেক রহমান। তিনি তো প্রায় তার সরকারের রূপরেখা, ব্লু প্রিন্ট, আজকে আমি দেখলাম কি করবেন, কোন ক্ষেত্রে কি করবেন, সব অ্যানাউন্স করে দিয়েছেন। কারা কারা নির্বাচনে যাবে, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি কিভাবে নির্বাচন নমিনেট করবেন, এগুলা সব দিয়েছেন। তো তারা নির্বাচন যত তাড়াতাড়ি চাচ্ছেন, অথচ এই সরকার এমনকি 21শে আগস্টের যে ঘটনায় তাকে দায়ী দণ্ড দেওয়া হয়েছিল, সেই মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে, তার অন্যান্য কিছু মামলাতেও খালাস দেওয়া হয়েছে। আর একটা দুটো মামলা তিনি দেশে ফিরে আসছেন না, তার মা বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে না। এগুলোর পিছনে তলে তলে, পর্দার অন্তরালে কি ঘটছে বলা মুশকিল। আমি একটু ডক্টর মনির মোস্তফা আলীর কাছে যাব, যে গুরুত্বপূর্ণ সফর হয়ে গেল, সেই সফর থেকে আপনি কি মূল্যায়ন করবেন, কিভাবে এক্সপ্লেন করবেন, এই কি পাওয়া গেল আর কি, আউটকাম কি? দুটো সফরের কথাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, দুটো সফরই খুব গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ানদের সফরটাও, ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসাডারদের সফরটাও খুব গুরুত্বপূর্ণ, এবং ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা ভিজিটটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইদানিং আমরা ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটা এমন এক পর্যায়ে গেছে যে এরকম একটা ভিজিটের প্রয়োজন ছিল। এই যে উস্কানিমূলক কথাবার্তা দুই দেশ থেকেই হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে শুধু সংবাদপত্র বা আপনার বিভিন্ন মিডিয়া থেকেই যে হচ্ছে তা না, গভর্নমেন্ট থেকেও হচ্ছে। যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন বা দুটো মন্তব্য করেছেন, তারপর সেখানকার যিনি বিজেপি নেতা তিনিও মন্তব্য করেছেন। এগুলো আমি বলবো রাজনৈতিক, এগুলো যার যার আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে তারা এগুলো বলছে আর কি। কিন্তু বলাটা আসলে না, এটা তো আপনার মমতা ব্যানার্জি তার পার্লামেন্টে একটি ভালো কথা বলেছেন, আপনাকে জানিয়ে রাখি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে তার দেশের কিছু গণমাধ্যম গুজব ছড়াচ্ছে। এইটা একটু ভালো কথা বলেছেন। না, এটা বলেছেন, আবার এটাও বলেছেন, যেমন বাংলাদেশ থেকে বলা হয়েছে কোন পলিটিক্যাল পার্টি যে তারা আবার সেই বাংলা, বিহার, উড়িষ্যা, তার উত্তরে তিনি বলেছেন তাহলে আমরা বসে বসে শুধু ললিপপ খাবো আর তারা বিহার, উড়িষ্যা দখল করে নেবে। এই সমস্ত কথাবার্তা হচ্ছে, এবং এগুলো পলিটিক্যাল কথাবার্তা। কারণ দেখেন, পশ্চিমবাংলার পলিটিক্স যদি আপনি অবজার্ভ করেন, সেখানে যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে মমতা ব্যানার্জির মুসলমানদের আপনার 25% ভোট সম্ভবত, মুসলমানদের ভোট যেটা পশ্চিমবঙ্গের ভোটের এসে 25% বা 28% হয়, তা সেটা তো তার একেবারে অ্যাবসলুট সে পেয়ে যায় আর কি, পুরোটাই সে পেয়ে যায়। তা সেখানে সে যদি হিন্দু ভোট যদি ওই বিজেপিতে চলে যায়, তাহলে তার তো সেটা, এবং এই যে বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের ইস্যুটা ওখানে যদি ইউজ করা যায় আপনার এই যে ভোটের কারণে, হ্যাঁ, সে সমস্ত কারণে কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওই বিজেপির নেতা যদি কিছু বলে, তার সেটাকে আবার একটু তার সাথে সাথে মমতা ব্যানার্জি বলে, যাতে করে ওই হিন্দু ভোটটা তার বিজেপিতে চলে না যায়। এ সমস্ত কারণে আবার বাংলাদেশেও সেটাই হচ্ছে। বাংলাদেশেও দেখেন কিছু কিছু রাজনৈতিক দল আছে, তারা ওই ভারত বিরোধিতা হচ্ছে তাদের একটা ভোটের রাজনীতি। হ্যাঁ, তারা ওই ভারতীয় বিরোধী যারা যে সমস্ত জনগণ আছে, একটা অংশ তো বাংলাদেশেও আছে যারা ভারত বিরোধী, তাদের ভোটটা পাওয়ার জন্য তারাও একটু ভারত বিরোধী কথাবার্তা বলে।
এগুলো পলিটিক্যাল। ভারত বিরোধী যে সেন্টিমেন্ট মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু সেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাই দায়ী। ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হচ্ছে সেটার জন্য বলছি আমি। সে কেন দায়ী আমি ঠিক বুঝতে দায়ী পারলাম না। কারণ যে ভারতের সাথে তার যে সম্পর্ক ছিল, তার দলের যে সম্পর্ক ছিল, সেটা মধ্যেই সুস্থ সম্পর্ক ছিল না। এইটার মানে যাকে বলে রিভার্স সাইকোলজি কাজ করেছে মানুষের মনে, এটা আমি মনে করি। এখন ব্যাপার হলো একটা দল আছে যাদের ভারত প্রীতি আছে, আর একটা দল আছে যারা ভারত বিরোধী। হ্যাঁ, এখন আমরা মানে একটাকে বলবো এটা ভালো এটা মন্দ, এটা না বলে বরং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকাই ভালো। তবে এটা আপনি বলতে পারেন যে হাসিনার সম্পর্কে আমরা যেটা বলি, আমি কিন্তু জানি না, বলা হয়ে থাকে যে ভারতকে সে এটা দিয়েছে ওটা দিয়েছে, আমি জানি না কি তিনি দিয়েছে। নিজেই বলেছেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তিনি নিজেই বলেছেন। না, সেটা এমনও হতে পারে, যেমন আপনি দেখেন তর্কের খাতিরে আমি বলতে পারি যে ভারতকে কি দিয়েছে। ভারতের বিচ্ছিন্নতাবাদীরা ঢাকায় তারা এক সময় শেল্টার পেয়েছে। হাসিনা ক্ষমতা আসার আগে যে গভর্নমেন্টটা ক্ষমতা ছিল, তাদের ক্ষমতা আমলে আপনার ঢাকাতে বেশ সাংসকাতে বিচ্ছিন্নতাবাদীরা, আসামের, আপনার ত্রিপুরার, তারা তো ঢাকায় বাস করেছে, তাদেরকে হাসিনা ধরে দিয়েছে। এটা কি কম দেওয়া? ধরেন ভারতের প্রধানমন্ত্রী মোদির বন্ধু আদানি তাকে এই দেশের সুবিধা করে দিয়েছে ব্যবসা করার জন্য, বিশেষ করে জ্বালানি খাত নিয়ে। এই আদানি গ্রুপের মালিকানাধীন একটি টেলিভিশন ভারতে সারা বিশ্বে গুজব ছড়িয়ে যাচ্ছে, এনডিটিভি আদানির মালিকানাধীন। হ্যাঁ, কাজ করছে আর কি। কোথায় ধরেন আদানি গ্রুপের সাথে যে চুক্তিটা, আপনার যে ইলেকট্রিসিটি যে চুক্তিটা, এই চুক্তিটা কি বর্তমান যে গভর্নমেন্ট এখন আছে তারা কি বাতিল করে দিচ্ছে? বাতিল করেনি। এটা কি তারা অ্যামেন্ড করার চেষ্টা করছে যে এটা একটা মানে যে চুক্তিটা হাসিনার সাথে হয়েছিল, হাসিনা গভর্নমেন্টের সাথে হয়েছিল, সেটা খুব বেশি টাকা সে নিচ্ছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। যদি সেটা সেরকম হয়ে থাকে, একটা কোম্পানির সাথে চুক্তি, হ্যাঁ, সেটাকে যে করা যাবে না, মানে রিভিউ করা যাবে না, এটা তারা দেখছে যে কি করা যায়। সেটা তো হওয়া উচিত। এটা বাংলাদেশ গভর্নমেন্ট এখন বলা উচিত যে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট যে চুক্তি করেছে তোমাকে অনেক বেশি পয়সা দিয়েছে, এত পয়সা তো আমরা দিতে পারবো না। হ্যাঁ, তো সেরকম কি কিছু হয়েছে? মানে এগুলো তো আমি জানি না। আমি যেটা বললাম যে আমি ঠিক বুঝতে পারিনি যে কি দিয়েছে, কি মানে এটা আমি ঠিক জানি না। বাংলাদেশি গণমাধ্যমগুলোতে অনেক রিপোর্ট আছে এই বিষয়ে। আমরা সেই রিপোর্টগুলো নিয়ে দরকার হলে আরেকদিন আমরা একটি প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, এই আলোচনা করি। আমি দুটো সেন্টেন্স অ্যাড শেষ করতে চাই। একটা হচ্ছে যে দুটো সেন্টেন্স, একটা হচ্ছে যে হ্যাঁ, শেখ হাসিনার আমলে অসম কিছু সুযোগ সুবিধা ভারতকে দেওয়া ছিল, এটা দুঃখজনক এক। কিন্তু ভারতের প্রচন্ড চাপ সত্ত্বেও চীনের সাথে কতগুলো মেগা প্রজেক্ট করেছে, এবং অনেকের ধারণা বাংলাদেশে এই তথাকথিত গণ অভ্যুত্থান যেটা দাবি করা হচ্ছে, এটার পেছনে যুক্তরাষ্ট্রের এবং ভারতের জয়েন্ট পর্দার অন্তরালে, যদিও তাকে আশ্রয় দিয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে, পর্দার অন্তরালে আছে। এবং বাংলাদেশের টেলিভিশনের টক শোতে এটা অনলাইনে এখনো আছে। জি, আপনাকে ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মনির মোস্তফা আলী, আপনিও ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি এখানেই, আওয়ার ডেমোক্রেসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।